হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকের এই ক্লাসটাতে এএনএম জিএনএম এর স্টুডেন্টরা যারা ক্লিক করলে তোমাদেরকে বলবো আজকে একটা ব্রহ্মাস্ত্র ক্লাস নাজমুল ইসলামের হতে চলেছে। বিকজ আজকের ক্লাসে আমরা লাইফ সায়েন্সের উপর থেকে বেস্ট বাছাই করা কিছু প্রশ্ন উত্তর, মহা ম্যারাথন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব উইথ ডিটেল ডিসকাশন। আমার ক্লাস যারা আগে দেখেছো তারা জানো যে কেমন ডিটেলসের মাধ্যমে আমি ক্লাস করানোর চেষ্টা করে থাকি। তাই আজকের ভিডিওতেও তার ব্যতিক্রম হবে না। কয়েকটা স্টুডেন্ট আমাকে বলেছিল যে স্যার এই লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে ম্যারাথন ক্লাস আমাদের জন্য আনলে ভালো হয়। তারই প্রচেষ্টায় আজকে কিন্তু লাইফ সায়েন্সের উপর থেকে আমি ম্যারাথন ক্লাস এনেছি, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং তার ডিটেল ডিসকাশন নিয়ে। যারা তোমরা এইচএস পাস করে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, সঙ্গে এএনএম বা জিএনএম পরীক্ষা দেওয়ার জন্য টার্গেট করছো, মনে রাখবে এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে পারলে তোমাদের যে লাইফ সায়েন্সে 50 মার্কস থাকে সেখান থেকে তোমরা 45 মার্কস প্লাস, যদি নেগেটিভ মার্কিং না খাও 45 মার্কস প্লাসের আনসার তোমরা করতে পারবে। তারই জন্য আজকের ক্লাস। তবে কাদের ক্লাসটা উপকারে আসবে? যারা মন দিয়ে শেষ পর্যন্ত খাতা পেন নিয়ে দেখবে তাদের, ঠিক আছে? তো ম্যারাথন ক্লাস দিতে পেরে আমারও খুব আনন্দ হচ্ছে। আমি বেসিক্যালি ক্লাস দিতে পারি না, তার কারণ একটাই, আমার গলায় কিন্তু অনেক প্রবলেম হয়েছে ক্লাস করাতে করাতে, মানে ল্যারিঞ্জাইটিস, যেটা ভোকাল ইনফেকশন বলে। তবে খুব জোরে হয়তো চিল্লে আগে যেমন ক্লাস করাতাম তেমনভাবে এনার্জেটিকভাবে হয়তো করাতে পারবো না, কিন্তু মোটামুটি একটা ভয়েসে আমি ক্লাসটা করানোর চেষ্টা করছি, একটু ম্যানেজ করো, ওকে? বাট ডেটাতে কোনো কনসিডার হবে না। তো প্রথমেই আমরা বলবো, চলে যাচ্ছি আমাদের প্রথম ক্লাসের শুরুতে কিছু ডেটাতে। বাংলার 23 জেলার স্টুডেন্ট আমাদের কাছ থেকে ক্লাস দেখে, তার জন্য আমরা গর্বিত। এবং তোমাদেরকে বলবো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত নেই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। আসলে এক্ষুনি এই যে ক্লাসগুলো অনেক আগে করাতাম, তো যার ফলে এই ধরনের কথাবার্তা বলে যখন ক্লাসগুলো করাতাম, আবার যখন ক্লাস নতুন করে করাচ্ছি না, সেই পুরনো একটা ভাইব আমার মধ্যে কাজ করছে এবং খুবই ভালো লাগছে। তুমি যখন কোনো একটা কাজ যখন প্রত্যেক দিন পড়বে না, একদিন না পড়লে নিজের কাছে কেমন গিল্টি ফিল হবে, তো ঠিক সেরকম কিন্তু হয়। তো আমাদের টেলিগ্রামে তোমরা যুক্ত হবে, লিঙ্ক ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবটা ফলো করবে, বা যে কোনো ভিডিওর ডেসক্রিপশানে আমরা দিয়ে রাখি, ফার্স্ট কমেন্টে দিয়ে রাখি। যারা এএনএম জিএনএম 2024 বা পরের বছরের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো, এই যে আমাদের ক্লাস এএনএম জিএনএম ক্লাস, দেখো এখানে আমরা ক্লার্কশিপ জিকে 2024 দিয়েছি, কিন্তু এএনএম জিএনএম এর পাশে কোনো সাল লিখিনি। কারণ কি? যেমন ক্লাসগুলো এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা বছরের, এগুলো হচ্ছে তোমাদের এই প্রিপারেশনগুলো না করলে নয়। এই প্রিপারেশনগুলো তো ম্যান্ডেটরি করতেই হবে, যে বছরে এক্সাম দাও না কেন। তাই প্রত্যেকটা ক্যান্ডিডেট যে বছর এই পরীক্ষা দাও না কেন, অবশ্যই এই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও খাতায় লিখে লিখে ফলো করবে। চলো চলে যাচ্ছি আমরা আমাদের প্রথম প্রশ্নে। প্রশ্নের স্ট্যান্ডার্ড দেখলে তোমরা বুঝতে পারবে। এবং তোমরা, আমি আজকে যে প্রশ্নগুলো করব, তোমরা 1 নম্বর প্রশ্ন 1 নম্বর দাগ নম্বর দেবে। ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা কিন্তু কাউন্ট করতে থাকবে, ঠিক হলে প্লাস 1 নম্বর দেবে। চলো, নিউমাটোফোর পাওয়া যায় কোথায়? নিমাটোড, ম্যানগ্রোভ উদ্ভিদ, জেলিফিশের নিমাটোসিস্টে, নাকি উপরের কোনোটিই নয়? নিউমাটোফোর কি? যদি তুমি না জানো তাহলে উত্তরই করতে পারবে না, খায় না মাথায় দেয়। সঠিক উত্তর হয়ে যাবে ম্যানগ্রোভ উদ্ভিদে। তো আজকের ক্লাসে আমরা বিষয়টি সম্পর্কে এমনভাবে জানবো যাতে আমাদের আর ভুল না হয় কখনো। শ্বাসমূলের নাম শুনেছিল কখনো? নিউমাটোফোর হলো বিশেষ ধরনের শ্বাস প্রশ্বাসের শিকড়। কি বললাম? এটা হচ্ছে বিশেষ ধরনের শ্বাস প্রশ্বাসের শিকড়, যা ম্যানগ্রোভ উদ্ভিদে পাওয়া যায়। আমরা জানি যে সুন্দরবনের যে ম্যানগ্রোভ অঞ্চলটা রয়েছে, এই ম্যানগ্রোভ অঞ্চলের মধ্যে এখানে কি আছে? কি পাওয়া যায়? ম্যানগ্রোভ উদ্ভিদ পাওয়া যায়। এই ম্যানগ্রোভ উদ্ভিদে এক ধরনের শ্বাসমূল পাওয়া যায়। মানে সমুদ্রের জল বা নদীর জল যখন এখানে এসে প্লাবিত হয়ে দুকুল ছাপিয়ে পড়ে, তখন এই গাছের গোড়াগুলো কিন্তু জলে ডুবে থাকে। তো
তো গাছ কিভাবে অক্সিজেন নেবে? তার ফলে এই পরিবেশের সঙ্গে মানাতে মানাতে তাদের শিকড়গুলো আস্তে আস্তে উপরে ওঠে। এই উপরে উঠে এখানে ব্রিদিং পাথ থাকে, যার ফলে সেখান থেকে শ্বাস প্রশ্বাস নিয়ে গাছ স্বাভাবিক ক্রিয়া বহাল রাখে। তো এটা যদি নর্মাল রুট হয়, এটা হচ্ছে ব্রিদিং রুট বা নিউমাটোফোর। ঠিক আছে, তো যেটা ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা দেয়। আশা করি এখান থেকে আর জীবনেও ভুল হবে না তোমার। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। বলো তো দেখি, মানব দেহের কোষে কি থাকে? 44টি ক্রোমোজোম, 48টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম, নাকি কোনোটি নয়? দেখো এখান থেকে এখানে প্রত্যেকটা অপশান টি দিয়ে দিয়েছে, তাই না? অনেক সময় জোড়া দিয়ে অপশান দেয়। জোড়া কত জোড়া বা কত টি মাথায় রাখবে। 46টি যদি সংখ্যায় বলে 46 হবে, যদি জোড়াতে বলে 23 জোড়া হবে। ঠিক আছে, মাথায় রাখবে। দেখো মানুষের ক্রোমোজোম 23 জোড়া, তাহলে এই 23কে তুমি যদি 2 দিয়ে গুণ করো, ঠিক আছে, তাহলে কি হবে? 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 46টি আর 23 জোড়া। আশা করি ভুল হবে না। এই 23 জোড়ার মধ্যে এই 1 2 3 4 করে 22টি থাকে অটোজোম এবং এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তোমরা জানো যে ফিমেলদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হয় XX এবং মেলদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হয় XY। সুতরাং ফিমেল এক্স ছাড়া কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারে না। এবার মেলের মধ্যে থেকে যদি এক্স আসে তাহলে সেটা মেয়ে হয়, মেলের মধ্যে থেকে যদি ওয়াই আসে তাহলে সেটা কি হয়? XY, ছেলে হয়। সুতরাং বাচ্চা ছেলে হবে না মেয়ে, এখানে বৌমার কোনো দোষ থাকে না, দোষ কিন্তু আপনার ছেলের শাশুড়ি মা। বুঝতে পারছো? সুতরাং এই কনসেপ্টগুলো থেকে আমাদের সামাজিক ব্যাধি থেকে বেরিয়ে এসে সায়েন্সটাকে বুঝতে হবে। চলো পরবর্তীতে চলে যাব। ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো রাতকানা, রিকেট, স্কারভি, চুল পড়া। বলো। অনেকে অপশন অলরেডি অ্যাজাম্প করে নিয়েছো। অ্যাজাম্পশন কি হবে? রাতকানা। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। কি বললাম? রেটিনল। এই রেটিনল থেকে রেটিনার গন্ধ পাচ্ছ? এই রেটিনা কোথায় থাকে? আমাদের মানব চক্ষুর মধ্যে থাকে হচ্ছে রেটিনা। তো এই রেটিনা সংক্রান্ত বা মানব চক্ষু সংক্রান্ত যা কিছু হবে, রাতকানা, কালার ব্লাইন্ডনেস, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। তো এখানে আমি একটা ডেফিসিয়েন্সি নিয়ে একটা চার্ট দিয়েছি। এমনটা তো নয় যে এএনএম জিএনএম সামনে বছর পরীক্ষায় তোমাদের ভিটামিন এটাই ধরবে। মাথায় রাখবে, ভিটামিন এ লস অফ ভিশন, মানে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে রাখা, মানে চোখ জাতীয় যা কিছু হোক ভিটামিন এ। পুয়ার ভিশন, কম দেখা, রাতকানা, কালার ব্লাইন্ডনেস, এই সমস্যাগুলো। ভিটামিন বি কিন্তু একটা কমপ্লেক্স, মেয়েদের মতো, মেয়েরা রাগ করো না। তো ভিটামিন বি যে কমপ্লেক্স, B1 B2 B3, তো এই কমপ্লেক্স ভিটামিন এটা কিন্তু হচ্ছে B1 বেরি বা উইক মাসেল, মানে চামড়ায় এই মানে মাসেলগুলোতে কোনো শক্তি পাওয়া যায় না। ভিটামিন সি, দেখো স্কারভির মধ্যে সি কিন্তু আছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? স্কারভি। প্রত্যেকটা ভিটামিনের কি রাসায়নিক নাম তার ট্রিক্স যদি জানতে চাও, তাহলে আমাদের এই যে দা বেঙ্গল এক্সাম সার্চ করার পরে শর্টস সেকশন, শর্টস ফিল্ডে যাবে, গিয়ে শর্টসগুলো দেখবে। অনেক শর্টস কিন্তু আমরা ওখানে দিয়ে রেখেছি। ভিটামিন ডি রিকেট হয়। ভিটামিন ডি কিন্তু হাড়ের ক্ষয় প্রতিরোধ করে, যার ফলে রিকেট, অস্ট্রিওম্যালেশিয়া, অস্ট্রিওপোরোসিস, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। ক্যালসিয়াম, বোন অ্যান্ড টুথ ডিকে। তারপরে আয়োডিনের ফলে কি হয়? গয়টার রোগ হয়। আয়রনের ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ভিটামিন জাতীয় প্রশ্ন কিন্তু প্রত্যেকবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখবে আসে। চলো শেষ পর্যন্ত তোমার কত হচ্ছে, তোমার প্রিপারেশন কেমন হলো, এই ম্যারাথন ক্লাস থেকে তোমাকে কিন্তু যাচাই করতে হবে। তাই শেষ পর্যন্ত টিকে থাকবে। যারা শেষ নম্বর প্রশ্ন অবধি টিকে থাকতে পারবে, আমি বলবো তাদের ধৈর্য আছে, আর তারাই কিন্তু এই ক্লাসটা থেকে কিছু উপকার করতে পারবে এবং জীবনে সাকসেস হতে পারবে।
দেখো, কৃত্রিম তন্তু বা তাঁত শিল্প উৎপাদিত দ্রব্য, এই দ্রব্যটা কি কার্পাস বয়ন, পাট, নাকি রেশম, নাকি পেট্রো রাসায়নিক? মনে করো পরীক্ষার হলে গিয়ে তুমি এই প্রশ্নটা কোনোভাবেই তুমি পড়োনি, তাহলে তখন তোমার কি করতে হবে? এলিমিনেট প্রসেস করতে হবে। এলিমিনেট প্রসেসকে ফলো করতে হবে। কিভাবে এলিমিনেট প্রসেস ফলো করবে? দেখো, কার্পাস, এই কার্পাস তো কি একটা তন্তু, ফাইবার, এটা কিন্তু প্রাকৃতিক, সুতরাং এটা হবে না। এখানে কি বলেছে? কৃত্রিম। পাটও কিন্তু প্রাকৃতিক, রেশমও প্রাকৃতিক, তাহলে এখানে অপশান থেকে গেল পেট্রো রাসায়নিক। রাইট অ্যান্সার উইল বি পেট্রো রাসায়নিক। ভেরি সিম্পল। এএনএম জিএনএম পাস করা অত হাতি ঘোড়া না, আবার অত সহজও না। যদি ট্রিক্স জানো, অ্যাপ্লিকেশন জানো, স্মার্ট ওয়ার্ক করতে জানো, অবশ্যই পাস করতে পারবে। দেখো, নাইলন, এই নাইলনের দড়ি হয় না, নাইলন সেই শব্দটি সম্পূর্ণ কৃত্রিম অর্থে প্রথম সিনথেটিক ফাইবার। 1930 সালের দশকে রাসায়নিক সংস্থা ডুপেন্ডের একজন আমেরিকান গবেষক ওয়ালেস ক্যারোথার্স দ্বারা তৈরি করা হয়েছিল। তাহলে যদি বলে সর্বপ্রথম সম্পূর্ণ কৃত্রিম, এই সম্পূর্ণ কৃত্রিমের আগে একটা অর্ধ কৃত্রিম তৈরি হয়েছিল, অর্ধ কৃত্রিম, ঠিক আছে, অর্ধ কৃত্রিম তৈরি হয়েছিল। তার আগে কৃত্রিম মনে করা হতো হচ্ছে কাঁচ, বুঝলে? তো 1930-এর দিকে এসে এই ওয়ালেস ক্যারোথার্স নামক এই দাদু, ইনি কি করেছিলেন? নাইলন আবিষ্কার করেছিলেন, এবং ইনি একটা আমেরিকান গবেষণা সংস্থার মেম্বার ছিলেন। তো তিনি কিন্তু তাহলে এটা তৈরি করেন। পরবর্তীতে যাব, ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? বারবার এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তাহলে যকৃৎ, প্লীহা, হৃৎপিণ্ড, পাকস্থলী, বলো সঠিক উত্তর কি হবে? তোমরা অনেকে হয়তো গেস করে ফেলেছো। সঠিক উত্তর হবে যকৃৎ। যকৃৎ মানে কি বলতো? লিভার। কি বললাম? লিভার। এই যে লিভার বা যকৃৎ, এর মধ্যে কি ইউরিয়া সংশ্লেষিত হয়। প্লীহা মানে কি? প্লীহা মানে হচ্ছে স্প্লিন, ঠিক আছে, প্লীহা মানে হচ্ছে স্প্লিন, এটাকে ব্লাড ব্যাংক বলা হয়। হৃৎপিণ্ড, অনেকে বলবে হার্টকে আমরা ব্লাড ব্যাংক বলি, না, ব্লাড ব্যাংক হৃৎপিণ্ডের থেকে যদি আমরা প্রশ্ন বলি, মানুষের স্বাভাবিক মানে ব্লাড প্রেশার কত? 120/80, যেটা হচ্ছে সিস্টোলিক বাই ডায়াস্টোলিক, তাই তো? আচ্ছা, হৃৎপিণ্ড মিনিটে কতবার করে স্পন্দন হয়? স্বাভাবিক 72 বার করে। শরীরে কত লিটার রক্ত থাকে? 5 লিটার ফিমেলদের এবং 5.5 লিটার মেলদের, পুরুষদের। এই বেসিক ইনফরমেশনগুলো জানবে। এই রক্তটা জমা থাকে কোথায়? স্প্লিন বা প্লীহায়, ব্লাড ব্যাংক বলা হয়। হৃৎপিণ্ডে কিন্তু জমা থাকে না, বা অনেকে বলে মাথায় জমা থাকে, না, প্লীহায় জমা থাকে। রক্তটা তৈরি হয় কোথায়? বোন ম্যারো। কি বললাম? বোন ম্যারো, ঠিক আছে। অস্থিমজ্জা কি? চিকেন খাওয়ার সময় দেখবে হাড় ভাঙলে ওর ভিতরে একটা লাল কালার একটা জুস টাইপের পাওয়া যায় না? ওইটার মধ্যে থেকে রক্ত তৈরি হয়। তো আশা করি এখান থেকে বেসিক ইনফরমেশনগুলো দিতে পারলাম। এবার আমি এখান থেকে আর কয়েকটা ইনফরমেশন দিচ্ছি। দেখো, লিভার হলো একমাত্র অঙ্গ যেখানে ইউরিয়া সংশ্লেষিত হয়, এবং শেষ পর্যন্ত এই যে আমাদের কিডনি, এই কিডনির মাধ্যমে কি হয়? নিঃসৃত হয়, ইউরিন দ্বারা নিঃসৃত হয়। মানুষের শরীরে অধিকাংশ পরিমাণ ইউরিয়া প্রস্রাবের মাধ্যমে পাওয়া যায়। মানুষের শরীরের মধ্যে নাইট্রোজেনের প্রায় 80% ইউরিয়ার আকারে নিঃসৃত হয়। এবার এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন তোমাকে দিচ্ছি, ভালো করে মাথা ঠান্ডা করে পেন পেপার থাকলে লিখে নাও। দেখো, অন্যান্য চ্যানেলে তোমরা যদি পড়ো, দেখবে শুধু প্রশ্ন উত্তর বলে বেরিয়ে যাচ্ছে। অনেক স্টুডেন্ট মনে করে যে আমার তো নাম্বার অফ কোশ্চেন বেশি অ্যাটেন্ড করছি। বাবা, নাম্বার অফ কোশ্চেন বেশি অ্যাটেন্ড করছো ঠিক, কিন্তু এখানে কিন্তু তার থেকেও বেশি নাম্বার অফ কোশ্চেন অ্যাটেন্ড করা হচ্ছে। এগুলো ইনফরমেশন মানে ফরম্যাটে আছে বলে তুমি বুঝতে পারছো না। প্রত্যেকটা লাইন থেকে 2-3টা করে প্রশ্ন করা যায়। সুতরাং ইনফরমেশন জানতে হবে, শুনে মনে রাখা যায় না। 5000 এমসিকিউ করলেও মনে থাকবে না যদি ওই 5000 থেকে 50 পৃষ্ঠা ডিটেলস পড়ো। ওখান থেকে 5000-এর মধ্যে মনে করো 3000 কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছো?
তো মস্তিষ্ক কি? মস্তিষ্ক হলো প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা, এটি তাদের আচরণকে নিয়মাধীন এবং নিয়ন্ত্রণ করে। দেখবে মস্তিষ্কের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন নির্গত হয়, যেমন অ্যাড্রিনালিন, যেটাকে বলা হয় আপৎকালীন হরমোন, ঠিক আছে, ডোপামিন আনন্দদায়ক হরমোন। তো এই যে হরমোনগুলো এক একজনের এক একভাবে নিঃসৃত হয়, এক এক মাত্রায়, সেই জন্য কারো আনন্দ বেশি, কারো আনন্দ কম, মুখ পোড়া হয়ে থাকে, কেউ বেশি হাসে, কেউ গোমড়ামুখ হয়ে থাকে, কেউ বেশি কথা বলে, কেউ কম কথা বলে, ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট হয়, কেউ বেশি ভয় পায়, কেউ কম ভয় পায়। এই ব্যাপারগুলো কিন্তু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্ষুদ্রান্তের কথা যদি বলি, সেখানে কি? ক্ষুদ্রান্ত হলো মানুষের পরিপাকতন্ত্রের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ, স্মল ইন্টেস্টাইন। এটি পেট থেকে শুরু করে কোলন বৃহদান্ত্রের শেষ হয়। খাদ্য পচন এবং শোষণ কেবলমাত্র ক্ষুদ্রান্তে ঘটে। খাদ্যের পচন এবং শোষণ কেবলমাত্র ক্ষুদ্রান্তে ঘটে। যদি বলা হয় খাদ্যের পরিপাক শুরু হয় কোথা থেকে? পরিপাক কিন্তু খাবার পেটে যাওয়ার আগে থেকে শুরু হয়। লালা রসের মধ্যে এক প্রকার এনজাইম থাকে, সেই এনজাইম খাবারের সঙ্গে মিশে। ওই জন্য একটা খাবারকে যতবার বেশি করে চেবাবে, তত বেশি খাবারটা কিন্তু এনজাইম নিঃসৃত হয়ে পেটে যাবে এবং হজম হওয়া শুরু হয়ে যাবে। হার্ট সম্পর্কে যদি বলি, হৃৎপিণ্ড হলো একটি পেশিবহুল অঙ্গ, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় হৃৎপিণ্ড কোন পর্দা দ্বারা আবৃষ্ট থাকে? পেরিকার্ডিয়াম পর্দা। এই হৃৎপিণ্ড সম্পর্কে আমাদের পেইড ক্লাসে অনেকগুলো ক্লাস হয়েছে। পেইড ক্লাসের স্টুডেন্টরা জানো যে ডাইকস্পিড কাদের, ট্রাইকস্পিড কাদের, দ্বিখণ্ডিত, সম্পূর্ণভাবে দ্বিখণ্ডিত, অসম্পূর্ণভাবে দ্বিখণ্ডিত, এরকমভাবে হৃৎপিণ্ডের শ্রেণী মানে গঠন হয়। এটি একটি অনৈচ্ছিক পেশিকলা, যা শুধুমাত্র হৃদযন্ত্রের অঙ্কে পাওয়া যায়। অনৈচ্ছিক মানে কি? তুমি যদি মাসেলটা মনে করো ইচ্ছা করো ফোলাতে পারবে, ইচ্ছা করলে নরম রাখতে পারবে, কিন্তু হৃৎপিণ্ড তুমি ইচ্ছা করলে সব কিছু করতে পারবে না, ওটা ওর রিদমে হয়ে যাবে। যেদিন রিদম বন্ধ হবে সেদিন দেহ থেকে প্রাণবায়ু খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই গানের সারমর্ম প্রকাশ পেয়ে যাবে। আচ্ছা, খাদ্যের পচন এবং শোষণ কেবল ক্ষুদ্রান্তে ঘটে। হৃৎপিণ্ড একজন সুস্থ মানুষের দেহে প্রায় 13 সেন্টিমিটার লম্বা এবং 9 সেন্টিমিটার চওড়া হৃৎপিণ্ড বা হার্ট হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। যকৃৎ বলি, ত্বকের পরে দ্বিতীয় বৃহত্তম অঙ্গ হলো যকৃৎ। দেখো এখান থেকে আমি নিজে এএনএম জিএনএম এ কোশ্চেন আসতে দেখেছি, সম্ভবত 22 সাল বা 21 সালের শিফট 2 মেবি, যে মানবদের সর্ববৃহৎ অঙ্গ কোনটা। যদি ভিতরের বা বাইরের মেনশন করে, আর যদি অপশানে যকৃৎ এবং ত্বক দুটোই থাকে, তাহলে কি হবে? তুমি বুঝতে পারবে কোনটা হবে। ভিতরের বললে যকৃৎ, বাইরের বললে ত্বক, চামড়া। যদি ভিতরের বা বাইরের মেনশন না করে, যদি যকৃৎ ত্বক দুটোই থাকে, তাহলে দেখবে ওটা ক্যাটাগরি 2 এর প্রশ্ন, দুটোই উত্তর হবে। যদি সেটা ক্যাটাগরি 1 এ থাকে এবং যদি ওই দুটো থাকার পরে আর একটা অপশান থাকে, উপরের কোনোটি উভয়, এ এবং বি উভয়, তাহলে উভয় কিন্তু হবে, মাথায় রাখবে। আমরা ক্লাস করাই প্র্যাকটিক্যাল ইনফরমেশনগুলো কালেক্ট করে, শুধু ওই পড়ো 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 করলে হয় না, কিভাবে পড়বে সেটাও বোঝানোর দরকার, বুঝলে। তো দেখো, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা, যকৃৎ আমাদের শরীরে বিভিন্ন কার্যকলাপগুলো নিয়ন্ত্রণ করে, গ্লুকোজকে শক্তিতে পরিণত করা, প্রোটিনের ভারসাম্য বজায় রাখা ইত্যাদি। পরবর্তীতে চলে যাই, নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? এই প্রশ্নে যাওয়ার আগে একটা ছোট্ট অ্যাড দিয়ে নেবো। অ্যাডটা কি? আমাদের কাছে পেইড ব্যাচ চলছে। কিসের কিসের পেইড ব্যাচ? সামনে তোমাদের পঞ্চায়েত রয়েছে, এএনএম জিএনএম ছাড়া অনেকে দিচ্ছ, তাছাড়াও অনেকে ডাব্লিউবি টেট দিচ্ছ, পঞ্চায়েত, ডাব্লিউবিপি, এই সামনে প্রচুর ভ্যাকান্সিতে নিয়োগ হচ্ছে। ক্লার্কশিপ, কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল, কনস্টেবল, এএনএম জিএনএম 2025 সালের ব্যাচে যারা ভর্তি হতে চাইছো, সমস্ত স্টুডেন্টরা তোমরা আমাদের এই নাম্বারে কল করো এবং ভর্তি হয়ে যাও। এইভাবে ক্লাস করিয়ে তোমাকে আমি তৈরি করিয়ে দেবো, কথা দিলাম। চলো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? নেফ্রন। এখন একটা ছবি আমি এখানে দেখাচ্ছি, এই ছবিতে কি বলতে চাইবো? গ্লোমেরুলাস হলো একটি ক্ষুদ্র রক্তনালীগুলির একটি নেটওয়ার্ক, যেটাকে ক্যাপিলারি বলা হয়, যা কিডনির একটি নেফ্রনের শুরুতে অবস্থিত।
এই কিডনির এই যে নেফ্রনগুলোর একটা নেফ্রনের শুরুতে অবস্থিত, এটাকেই বড় করে এই যে দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? এটি প্রস্রাব গঠনের জন্য রক্তের ফিল্টারিং প্রক্রিয়া প্রথম ধাপটি স্পন্দন সম্পাদন করে। দেখবে তুমি যদি জল কম খাও তাহলে কি পেশাব একটু হলুদ টাইপসের হয় না? তুমি জল কম 2-3 দিন জল খাবে না, মানে জার্নি করবে, দেখবে ইউরিনটা হলুদ টাইপের হয়ে যাবে, হলুদ হতে হতে লাল টাইপসের হয়ে যাবে, মানে ওখানে কি রক্ত রসের মাত্রা ইনক্লুড হচ্ছে। সেখানে এই যে গ্লোমেরুলাস সঠিকভাবে কাজ করতে পারে না, ফিল্টারিং করতে পারে না, যার ফলে রক্ত রস কিন্তু এই মানে মূত্রে এসে মেশে, যার ফলে মূত্রের কালারটা কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। তো গ্লোমেরুলাসের কাজ কি? এটা একটা জালি টাইপসের। এর মধ্যে কি করছে দেখো, এই যে রক্ত, এই রক্তগুলো যেখান থেকে আসছে এই আর্টারি বা ভেইন থেকে অক্সিজেন যে ব্লাডগুলো আসছে সেখান থেকে আস্তে আস্তে ছেঁকে 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 সে কী করছে, পিওর জলটা মূত্র আকারে এই যে ইউরিনারি ভেইন দিয়ে সে কিন্তু বার করে দিচ্ছে মূত্র আকারে। তো গ্লোমেরুলাস হচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। আশা করি ব্যাপারটা বুঝেছো। এটা কিসে থাকে? নেফ্রন বা কিডনিতে থাকে, কিডনিতে অবস্থিত নেফ্রনে। চলো পরবর্তীতে চলে যাই। ক্লাসটা যদি ভালো লেগে থাকে, এরকম একটা মানে ম্যারাথন ক্লাস করতে পেরে, তাহলে একটা লাইক করে দেবে। আর এই চ্যানেলে দেখো এখনো সাবস্ক্রাইব করা আছে কিনা, লাল হয়ে আছে কিনা, থাকলে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? জীবাশ্ম জ্বালানির দহনের ফলে উৎপন্ন যে গ্যাসটি পরিবেশ দূষণ ঘটায় তা হলো কোনটা বলো? CO2, কার্বন ডাইঅক্সাইড, NO2, N2O নাকি H2S? ঠিক আছে, বলো। সঠিক উত্তর হবে CO2। ওকে, তো এ প্রসঙ্গে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। গুড নিউজটা কি? তোমরা জানো এই যে তোমরা ম্যারাথন ক্লাসের মাধ্যমে প্রিপারেশন নিচ্ছ, তোমরা শুনছো, আমি বলছি তুমি শুনছো, তোমার কতটা মনে থাকছে বা তোমার অ্যাপ্লিকেশনটা কতটা হচ্ছে সেইটা যাচাই বাছাই করার জন্য, নিজেকে নিজে যাচাই করার জন্য দরকার মক টেস্ট। যে সমস্ত স্টুডেন্টরা মক টেস্ট ছাড়া পরীক্ষা দিতে যাবে, আমি কথা দিলাম তোমার ম্যাক্সিমাম পোটেনশিয়ালের 40%ও তুমি দিয়ে আসতে পারবে না, চ্যালেঞ্জ। সুতরাং দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, প্রত্যেকে তোমরা মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। আমাদের কাছে কেমনভাবে মক টেস্ট করাচ্ছি? এএনএম জিএনএম 2024 সালের জন্য আমাদের কাছে মক টেস্ট রয়েছে। কেমন মক টেস্ট? লাস্ট মিনিট সাজেশন মক। এই যেমন একদিকে মক টেস্ট, অন্যদিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সঙ্গে মক টেস্ট। কতটা মক টেস্ট দিচ্ছি তার থেকে ইম্পর্টেন্ট কতগুলো মক টেস্ট দিচ্ছি। তো ওয়াই উই আর বেস্ট, ওএমআর বেস্ট টেস্ট। ম্যাক্সিমাম জায়গায় তুমি দেখবে তোমার অ্যাপের মাধ্যমে পরীক্ষাটা প্রশ্ন করানো হয়, যে অ্যাপে প্রশ্ন থাকে, তুমি অ্যাপে দেবে, সঠিক কি ভুল বলে দেবে। এটাই কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষা, কিন্তু তুমি অ্যাপে দেবে না, পরীক্ষা দেবে তুমি এই ওএমআরের দাগগুলো গোল গোল করে ভর্তি করার মাধ্যমে। সুতরাং আমরা একদম রিয়েল এক্সাম ফিলের মাধ্যমে এই মক টেস্টটা নিচ্ছি। ফুল 115 নম্বর মক টেস্ট, নট অনলি জিকে, নট অনলি জীবন বিজ্ঞান, নট অনলি ভৌত বিজ্ঞান, সমস্তটার 115 মার্কসের যেমন বোর্ডে পরীক্ষা হবে ঠিক সেই ফরম্যাটে পরপর যেমন পরীক্ষার প্রশ্ন সাজানো থাকে, ঠিক ক্যাটাগরি ওয়াইজ পরপর পুরো বোর্ডের প্রশ্নের মতো করে সাজিয়ে 10টা মক টেস্ট আমরা তোমাদেরকে দিচ্ছি অ্যাট ইওর ওন টাইম। আমরা আমাদের গ্রুপে তোমাকে অ্যাড করিয়ে দেব, সেখানে ওএমআর শিট থাকবে, 10 কপি প্রিন্ট আউট করবে এবং সেখান থেকে তোমরা প্রশ্ন দেখবে এবং অ্যান্সার কি পেয়ে যাবে। এই লক্ষ্য করো, মনে করো এএনএম জিএনএম মক টেস্ট 1 আর মক টেস্ট 1-এর অ্যান্সার কি হচ্ছে এই। তুমি এই গ্রুপের মধ্যে ঢুকতে পারবে, এখানে প্রচুর স্টুডেন্ট আছে, থাকার পরে এই গ্রুপের মধ্যে তুমি কি করবে, তোমার এই গ্রুপের মধ্যে প্রথমে তুমি কোশ্চেনটা খুলে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছ, খুলে উত্তরগুলো দিলে, দেখার পরে এই অ্যান্সার কি তুমি খুলবে, খোলার পরে কোটা ঠিক হচ্ছে, ঠিক হলে 1 নম্বর, ভুল হলে 0.25 মাইনাস করে সবার শেষে তোমার 1 নম্বর মক টেস্টে তুমি কত পেলে না, তুমি পেলে হচ্ছে 71। 2 নম্বর মক টেস্ট তুমি দিয়ে কত পেলে? 2 নম্বর মক টেস্ট দিয়ে পেলে 70। 3 নম্বর মক টেস্ট দিয়ে তুমি পেলে 69।
তো এই চার্টটা কিন্তু আমাদেরকে আবার দিতে হবে। তো এইভাবে আমাদের কাছে যারা মক টেস্ট দিচ্ছে তারা কিন্তু একটা ভালো স্কোর নিজেকে ডেভেলপ করতে পারছে। তাই এখানে বড় বড় তোমাদের কাছে প্রমোশন নয় যে আমরা মাত্র 60 টাকায় 150 পিস মক টেস্ট নিচ্ছি, এরকম মক টেস্ট আমরা করাই না। মক টেস্টের প্রশ্ন বেছে বেছে তৈরি করি, তৈরি করতে কষ্ট হয় কারণ বাছাই করা প্রশ্ন, সেই জন্য আমরা প্রাইস নিচ্ছি। আমরা এখানে দাম নিচ্ছি, প্রথম নিয়েছিলাম 1000 টাকা করে, তারপর নিয়েছিলাম 666 টাকা, তারপর আমরা 20 জন স্টুডেন্টদের জন্য নিয়েছিলাম হচ্ছে 250 টাকা করে। সেই 20 জন স্টুডেন্ট ধোঁয়ার মতো আউট হয়ে গেছে। তারপর আমরা পরবর্তী 20 জন করেছি হচ্ছে কি, পরবর্তী 20 জনের জন্য করেছি লাস্ট 300 টাকা। এই 20 জন যেই হয়ে যাবে এই মক টেস্টটা আবার হয়ে যাবে 500 টাকা, এবং আমরা আবারও ওই আবার 1000 টাকায় পৌঁছাবো খুব শিগগিরই। সুতরাং সময় থাকতে যারা ডিসিশন নিতে না পারবে তারা কিন্তু লস করবে। দেখো তোমার কি মনে হয় 23 জেলার স্টুডেন্টরা এত কম দামে মক টেস্ট থাকা সত্ত্বেও 300 টাকা দিয়ে মক টেস্ট দিচ্ছে যদি কোয়ালিটি না থাকতো? সুতরাং টাকা এএনএম-জিএনএম এর পরে যদি পেয়ে যাও অনেক অর্জন করতে পারবে। যদি চাও একটা ভালো প্রিপারেশন হোক, আমি তোমাদের মূল্য বিফলে যেতে দেব না, কথা দিলাম। যদি চাও এক্ষুনি ভিডিওটা পজ করে এই নাম্বারে কল করে মক টেস্টটা আমাদের সাথে গ্রহণ করো এক্ষুনি। ইমিডিয়েটলি বলবে স্যার পেমেন্ট নাম্বার দিন, নাম্বার দেব, আগে ডিসিশান নেবে। সব যা বলার আমি বেশি করে ক্লাসের মধ্যে বলে দিয়েছি। ডিসিশান নিয়ে তারপর তোমরা কিন্তু আমাকে ফোন করো। ওকে, লাস্ট 20 জন লাকি স্টুডেন্টরা এটা পাবে। 20 জন কমপ্লিট, আমরা আবার স্টুডেন্ট বাড়িয়েছি, তারা কিন্তু এই অফারটা রয়েছে, শেষ হয়ে গেলে কিন্তু পাবে না। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় কোন হরমোন? তোমরা অনেকেই জানো, সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন। এই ইথিলিনের সঙ্গে একটা এখানে এক্সপেরিমেন্টাল ব্যাপার আছে। কেমন? ইথিলিন ফল পাকানো হরমোন নামে পরিচিত। যদি বলা হয় ফল পাকানো হরমোন নিম্নে কোনটা, ইনসুলিন, ইথিলিন, জিব্বেরেলিন না সাইটোকাইনিন? সঠিক উত্তর হবে ইথিলিন। সমগ্র আয়ুষ্কালে মনে করে একটা ফল হলো, কুড়ি হলো, সে বড় হয়ে একটা আপেলে পরিণত হলো, ঠিক আছে, বড় হয়ে একটা আপেলে পরিণত হলো। তো এই আপেলটার যে সমগ্র আয়ুষ্কাল, এই আয়ুষ্কালের মধ্যে প্রতিটি ফল একটি নির্দিষ্ট পরিমাণে ইথিলিন উৎপন্ন করে, যার ফলে এই ফলটা পাকে। যখন ফলটা পাকা শুরু হয় তখন ইথিলিনের মাত্রা প্রাকৃতিকভাবে ওই ফলের মধ্যে নাটকীয়ভাবে বৃদ্ধি পায়, যার ফলে তো ফলটা পাকে। এই ইথিলিন একটা সাবস্টিটিউট ব্যবহার করা হয়। আমরা কাঁচা ফলগুলোকে পেড়ে বাজারের চাহিদা নিবারণ করার জন্য বা অতিরিক্ত লাভ করার জন্য কম সময়ে বেশি পরিমাণ আমরা কি করি, ব্যবহার করি হচ্ছে ওটাকে কি কার্বাইড বলা হয়। এই কার্বাইড আর জল যদি তুমি মিশ্রণ করো, এটি একটি গ্যাস বলা হয়েছে না, ইথিলিন একটি গ্যাস, এই গ্যাস সেই কার্বাইড আর জলের মিশ্রণে তৈরি হয়, এবং যেটা সিমিলারলি ওয়ার্ক অ্যাট ইথিলিন, ইথিলিনের মতোই ওয়ার্ক অ্যাজ ইথিলিনের মতো কাজ করে, যার ফলে কার্বাইডে ফল পাকে। আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখানে জানি। পার্শ্বীয় মুকুলে বাধা দেয় সমস্ত অগ্রস্ত প্রকটতা বজায় রাখার ক্ষেত্রে। অক্সিন কাণ্ডের দীর্ঘায়ন ঘটায়, কাণ্ডের দীর্ঘায়ন ঘটায়। আচ্ছা, কাণ্ড কুড়ি মুকুলের অগ্রভাগে এই হরমোন থাকে কি, অক্সিন থাকে। কাইনিন এক ধরনের সাইটোকাইনিন, সাইটোকাইনিন উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। কাইনিন পদার্থ যা ঔষধ উৎপন্ন ব্যবহৃত হয়। এই যে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন আমি ভিডিও করে বলে দিয়েছিলাম, প্রতিটা চ্যাপ্টার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখে যাও, দেখবে এখান থেকে প্রশ্ন পাবেই, 100% পাবে পাবে পাবে, বুঝলে? প্রত্যেকটা বছর দেখে না প্রশ্ন আছে। সুতরাং এই ধরনের এই তিনটে দিয়েই 3টে সালে প্রশ্ন এসছে, সুতরাং নেগলিজেন্সি করবে না। পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? প্লাজমা। ওকে, পরবর্তী প্রশ্ন। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি বলো? কার্বলিক অ্যাসিডের বেনজিন, ফিনল, রেসারপিন নাকি জায়নিন? সঠিক উত্তর হবে ফিনল ইজ দ্য রাইট অ্যান্সার। কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়, মানে ওয়াটার সলিউবল নয়? সি, বি, কে নাকি বি? সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে। দেখো এখান থেকে আমরা একটা সিস্টেম জানবো, ওয়াটার সলিউবল ভিটামিন কোনগুলো আর ফ্যাট সলিউবল ভিটামিন কোনগুলো। আগের দিন আমি
একটা ক্লাসে ওই গুগল মিটে যারা ক্লাসটা দেখেছো আমি এই ব্যাপারটা বলছিলাম। তো ভিটামিন প্রধানত দুই ধরনের, একটা জলে দ্রাব্য, একটা তেলে দ্রাব্য। জলে দ্রাব্য কি? ভিটামিন বি, সি এবং পি। আর তেলে দ্রাব্য কি? এ, ডি, ই, কে। এ প্রসঙ্গে আমি একটা গল্প বলেছিলাম তোমাদেরকে, অনেকে জানো, যারা জানো না আমাদের শর্টস সেকশনটা প্রত্যেকটা স্টুডেন্ট ফলো করবে, দেখবো অনেক ছোট ছোট ট্রিক্স আমরা বিভিন্ন সময় ধরে ধরে আবিষ্কার করে আমরা ওখানে দিই। তো লক্ষ্য করবে, আমি বলেছিলাম যে একটা হাজব্যান্ড সে অনেকদিন পর বাড়ি এসেছে, তার ওয়াইফ তাকে বলছে যে দেখো রোজ তো আমি রান্না করি, আজ তুমি রান্না করো। তো সে কি করেছিল, সে বলছে ঠিক আছে আমি রান্না করছি। সে কি করেছে, তো মানে কড়াইতে তেল গরম করতে দিয়ে জলের বোতলের ছিপিটা খুলে রাখে, সে তেল গরম করছে, যদি জলটা তেলে পড়ে যায় হুলস্থুল কাণ্ড হয়ে যাবে। তো ওয়াইফ রেগে মেগে বলেছিল যে এদিকে 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 তেল না ঢেলে, এদিকে তেল না ঢেলে জলের বোতলের জলের জলের বোতলের ছিপি, ছিপি মানে হচ্ছে ঢাকনা, ছিপিটা আগে লাগাও, আগে লাগাও। ঠিক আছে, তো এখান থেকে দেখবে ওয়াটার সলিউবল আর ফ্যাট সলিউবল এই ট্রিক্স মনে রাখলে পরীক্ষার হলে ঘুরিয়ে দিলেও এদিকে তেল না ঢেকে, এদিকে মানে কি এডি ই কে, এই এদিকে তেল না ঢেলে মানে হচ্ছে তেলে দ্রাব্য, এডি ই কে কিসে দ্রাব্য, এই যে এডি ই কে হচ্ছে ফ্যাট সলিউবল বা তেলে দ্রাব্য, এডি ই কে, এদিকে তেল না ঢেলে জলের বোতলের, তাহলে জলের বোতলে মানে জল, জলের বোতলের ছিপিটা আগে লাগাও, তাহলে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি আর ভিটামিন পি। পি এত বহু প্রচলিত নয়, তো পির কথা বাদ দিলে বি আর সি হচ্ছে ওয়াটার সলিউবল। ঠিক আছে, তাহলে আর কোনোদিন ভুল হবে না নিশ্চয়ই। লিউকোপিনিয়া কখন হয় বলো? আমাদের ব্লাডকে যদি আমরা ভাগ করি আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে প্লাজমা, প্লাজমা, ঠিক আছে। তো আমাদের ব্লাডের মধ্যে কয়েকটা জিনিস থাকে, যেটা হচ্ছে ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড কর্পাসেল, আরবিসি মানে রেড ব্লাড কর্পাসেল এবং হচ্ছে প্লাজমা। তো মাথায় রাখবে হচ্ছে এই হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্ত কণিকার মাত্রা যেটা লেভেল থাকে তার থেকে যদি নিচে নেমে যায়, ডিক্রিজ করে, তাহলে সেটাকে আমরা লিউকোপিনিয়া বলি। শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে লিউকোপিনিয়া বলি। ঠিক আছে, এই লিউকোপিনিয়া তোমরা মাথায় রাখবে। দেখো লিউকো থেকে আমরা বলতে পারি তো লিক, লিউকো থেকে লিক, তা সাইকেলের টায়ার যদি লিক হয়ে যায়, যদি লিক হয়ে যায় হাওয়া তো সব কি বেরিয়ে চলে যায়, তার মানে এটা যদি লিউকোপিনিয়া হয় তাহলে শ্বেত রক্ত কণিকা বেরিয়ে চলে যাবে, মানে কি কমে যাবে, এখানে কমে যাবে, তাহলে কমে গেলে কি হবে, লিউকোপিনিয়া হয়ে যাবে। শর্ট ট্রিক্স মাথায় রাখবে, জীবনে ভুলবে না। তোমাদের জন্য আমার একটা দাবি বলতে পারো, কি আমাদের কাছে একটা গুড নিউজ রয়েছে, এএনএম জিএনএম বেস্ট সাজেশন আমাদের কাছে চলে এসেছে। এই বেস্ট সাজেশনটা তোমরা যদি শেষ মুহূর্তে, আমি কথা দিলাম যারা সংগ্রহ করতে পারবে তারা এখান থেকে কমন পাবে, আমি কথা দিলাম। কেন কমন পাবে না কেন, আমি তোমাকে, তুমিও করলে তুমিও কমন পাবে। কেমন ভাবে? বিগত বছরগুলোকে ট্রেন্ড অ্যানালিসিস করা হয়েছে যে কোথা থেকে প্রশ্ন আসছে, সেই টপিকগুলো থেকে। যেমন আমরা বলেছি লাইফ সায়েন্স থেকে 20টা টপিক পড়ে যাও, এর বাইরে প্রশ্ন আসবে না, একদম ড্যাম শিওর। ফিজিক্যাল সায়েন্স থেকে তুমি 17টার মতো টপিক দিয়েছি আমরা, এর বাইরে কোশ্চেন আসবে না। তাহলে এইগুলো যদি তোমার কভার থাকে তাহলে এই তোমার 50-এর মধ্যে তুমি অ্যাটলিস্ট 45 পাবে, আর এই এখানে 30-এর মধ্যে তুমি অ্যাটলিস্ট এখানে 25 পাবে, 20ও পাবে। তাহলে এখানে 40, 50, 60, 65 নাম্বার যদি এখান থেকে পাও তাহলে তোমার মানে এএনএম জিএনএম পাস করা কিন্তু কোনো ক্রাক মানে ঘটনাই নয়। এবার তো তোমাদের মনে হতে পারে স্যার আপনি যেমন চোখে চোখে মিলিয়ে দিচ্ছেন, এতটা কি সহজ? হ্যাঁ সহজ, যদি নেগেটিভ মার্কিং না খাও সহজ, যেটাই একটু সন্দেহ হবে সেটাই হাত দিতে যাবে না। ঠিক আছে, তো এই সেরমভাবে আমরা প্রত্যেকটা টপিকের উপর থেকে যে ধরনের এমসিকিউগুলো হয় সেইভাবে সাজিয়ে আমরা একটা মক টেস্ট তৈরি করেছি। সেই মক টেস্ট ভিবিআই সিলেক্টিভ এমসিকিউ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, জিকে, রিজনিং প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে আমরা প্রশ্ন দিয়ে, জিকের তো মনে হয় 150টা প্রশ্ন। ঠিক আছে,
ম্যাথে ওরকম, এখান থেকে ওরকম দিয়ে একটা কম্প্যাক্ট সাজেশন তৈরি করেছি। পরীক্ষার পরে আমি প্রমাণ করে দেবো যে এখান থেকে কতটা প্রশ্ন কমন এসেছে। যাদের আমার কথা বিশ্বাস হচ্ছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস যাদের হচ্ছে তারা এই নাম্বারে কল করে তোমরা মক টেস্টটা, এই সাজেশনটা এক্ষুনি নিতে থাকো। এই সাজেশনটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 799 টাকা, ঠিক আছে? কিন্তু আমরা মালও ভালো দেই, দামও ভালো নেই, পরিষ্কার কথা। ওরকম ওই 150টা 1500 মক টেস্ট 30 টাকা এরম আমরা করি না, ঠিক আছে? তো 799 টাকা হচ্ছে এই মক টেস্টটার, এই সাজেশন সেটটার দাম। কিন্তু প্রথম 20 জন স্টুডেন্ট তাদের জন্য আমরা দাম রেখেছি 499 টাকা। হারি আপ, এই ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে স্টুডেন্ট কল করা শুরু করে দিয়েছে। সুতরাং আমাকে অবশ্যই তোমরা কিন্তু যদি নিতে চাও কল করে আমার সাথে যোগাযোগ করো, এক্ষুনি ভিডিও পজ করে, নইলে ভুলে যাবে। আর এই সাজেশন ফলো করে যাও, কমন পাবে পাবে পাবে, কথা দিলাম, ঠিক আছে? এবং তাহলে এটা হচ্ছে 500 টাকা, এটা হচ্ছে 500 টাকা, মক টেস্ট হচ্ছে 300 টাকা, তাহলে 5 6 7 8 800 টাকা হচ্ছে। যদি কেউ দুটো একসঙ্গে নেয় সে পেয়ে যাবে 700 টাকায়, ঠিক আছে? আর একটা একটা নিলে যে দাম বলেছি এই দাম দিয়ে নিতে হবে, তাও 20 জনের মধ্যে থাকলে তবে। ওকে, চলো আর বেশি কথা বাড়ালাম না, পরের প্রশ্নে যাই। টিউবারকুলোসিস এর জন্য দায়ী কোনটা? দেখো, বিভিন্ন রোগ থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? বিভিন্ন রোগ থেকে প্রশ্ন আসে। কেমন? যে ব্যাকটেরিয়া ঘটিত, না ছত্রাক ঘটিত, না ভাইরাস ঘটিত রোগ থেকে প্রশ্ন আসে। আমরা ট্রিক্স করে দিয়েছি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে শর্টসের মধ্যে, অনেকে দেখেছো। টিউবারকুলোসিস এটা হচ্ছে টিবি বা মানে টিবি রোগের ভাইরাস, যেটা ব্যাকটেরিয়া ঘটিত ভাইরাস। এই ভাইরাস ঘটিত রোগগুলো কিভাবে মনে রাখবে? একটা গল্প বলি, শোনো। একটা গ্রামে একটা জমিদার ছিল, সেই জমিদারের বিশাল প্রভাব প্রতিপত্তি ছিল। তার নাম হচ্ছে আনন্দবাবু, এবং তার একটা ভৃত্য বা চাকর ছিল, সে বহুদিন ধরে তার কাছেই আছে, সেই তার দেখাশোনা করে। তো সেই চাকরের নাম হচ্ছে নন্দলাল। তো সে তখন মানে জমিদার বাবু নন্দলালকে বলল, নন্দলাল, কাল কিন্তু বিদেশ থেকে কুটুম আসবে, সকাল সকাল তুমি বাজারগুলো করে রেখো। তখন নন্দলাল বলেছিল, হ্যাঁ বাবু, আপনি চিন্তা করবেন না, আমি কাল গড়িয়া যাব, গিয়ে টাকা নিয়ে ধান ডিম মাছ কিনতে। আমি কাল গড়িয়া যাব টাকা নিয়ে ধান ডিম মাছ কিনতে। তাহলে দেখো, এখান থেকে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আমি কভার করে দিয়েছি। আমি থেকে আমাশয়, কালের ক থেকে কলেরা, গড়িয়ার গ থেকে গনোরিয়া, সবগুলো কিন্তু ব্যাকটেরিয়া গঠিত। জাবর জ থেকে যক্ষা, টাইফয়েডের ট থেকে, টাকার ট থেকে টাইফয়েড বা ব্যাকটেরিয়া, ঠিক আছে? এই টিউবারকুলোসিস বা টিবি, টাইফয়েড বা টিবি, ঠিক আছে? নিয়ে থেকে নিউমোনিয়া, ধানের ধ থেকে ধনুষ্টঙ্কার, ডিম থেকে ডয়েসি থেকে ডিফথেরিয়া, এবং মাছের ম থেকে মেনেঞ্জাইটিস। তাহলে দেখতে পাচ্ছ, এই গ্রামের হাটে যাবে কে? যাবে নন্দলাল। বলো কি নন্দলাল? এই নন্দলাল কিন্তু, ঠিক আছে, নন্দলাল কোথায় যাবে? গড়িয়া হাটে যাবে, গিয়ে কি লিখবে? ধান কিনবে, ইলিশ মাছ কিনবে, মাছ কিনবে এবং ডিম কিনতে যাবে। তাহলে এই ট্রিক্স যদি মাথায় রাখতে পারো, সমস্তটাই তোমার হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, ঠিক আছে? দেখো, এইভাবে ক্লাস দিতে গেলে অনেক রিসার্চের প্রয়োজন হয়, ঠিক আছে? ফ্রিতে পাও, অনেকে পেতে পেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, মনে করে এগুলো তো আমাদের প্রাপ্য না, অনেক কষ্ট করতে হয়। তাই সাবস্ক্রাইব করে দেবে যদি আমার ক্লাস ভালো লেগে থাকে। তো নিচের রোগগুলির মধ্যে কোনটি দেহের অনাক্রম তন্ত্র ভেঙে পড়ে? ডায়াবেটিস, কালাজ্বর, এইডস নাকি ডায়রিয়া? সঠিক উত্তর হয়ে যাবে এইডস। কি বলা হয়েছে? এইডস এর ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম। এখান থেকে কিন্তু বানান রাখবে, বানান কিন্তু ভুল করে দিয়েও অনেক সময় অপশন টেস্ট করতে পারে। ইজ অ্যান অনগোয়িং অলসো কল্ড, কি নামে ডাকা হয়? ক্রনিক কন্ডিশন, ক্রনিক কন্ডিশন। ইট কজ বাই হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এটা একটা ভাইরাস গঠিত রোগ।
অলসো কল্ড হিভ ভাইরাস। হিভ ড্যামেজেস দ্য ইমিউন সিস্টেম। তাহলে হিভ কি করে? আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই ক্ষমতাকে ড্যামেজ করে দেয় সম্পূর্ণভাবে। সো দ্যাট দ্য বডি ইজ লেস এবল টু ফাইট। মানে এখানে লেস এবল ব্যবহার করা হয়েছে, মানে ধরে রাখতে পারো এক পর্যায়ে পারেই না রোগের সাথে মানে ফাইট করতে। ফাইট ইনফেকশন অ্যান্ড ডিজিজ। তাহলে এই হচ্ছে আমাদের এইডস ভাইরাস, এইডস রোগ, হিভ ভাইরাস। দ্য ভাইরাস ক্যান বি ট্রান্সমিটেড, ছড়ায়, থ্রু কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড ব্লাড, সংক্রামিত রোগের মাধ্যমে ছড়াতে পারে। সিমেন এবং ভ্যাজাইনাল ফ্লুইডস, এই সমস্ত কারণে কিন্তু এই রোগটা ছড়াতে পারে। ঠিক আছে, তো এটা কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে। এই জন্য যে এইডস দিবস, এই এইডস দিবসে কিন্তু প্রোটেক্টেড সেক্স করার ব্যাপারে কিন্তু বারবার ইনফ্লুয়েন্স করা হয়। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে চলে যাব আমরা। ইউট্রোফিকেশন হলো এক ধরনের। ইউট্রোফিকেশনটা কি? সঠিক উত্তর হয়ে যাবে জলদূষণ। ইউট্রোফিকেশন ইজ আ জেনারেল টার্ম, এটা একটা সাধারণ টার্ম। ডেসক্রাইবিং, কোন জিনিসকে ডেসক্রাইব করে? ডেসক্রাইবিং আ প্রসেস, একটা পদ্ধতিকে ডেসক্রাইব করে। ইন হুইচ, যেখানে নিউট্রিয়েন্টস অ্যাকুমুলেট, নিউট্রিয়েন্টসগুলো জড়ো হয়, ইন আ বডি অফ ওয়াটার, ওয়াটারের গায়ে। তাহলে কি এটাকে আমরা গ্রাম বাংলায় কি বলি? শ্যাদলা। শ্যাদলা, তাই না? এই শ্যাদলা বলি। এই শ্যাদলাগুলো জলের উপরে জড়ো হয়, যার ফলে ওই জলে সূর্যালোক পড়তে পারে না, ওই জলে হাওয়া বাতাস খেলতে পারে না, যার ফলে অক্সিজেন কিন্তু বজায় থাকে না। রেজাল্টিং, ফলত কি হয়? ইন অ্যান ইনক্রিজিং গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। এই শ্যাদলা হচ্ছে কি? মাইক্রো অর্গানিজম, যেটা গ্রোথ করে, যার ফলে দ্যাট মে ডিপ্লেট দ্য ওয়াটার অফ অক্সিজেন, ওয়াটারে অক্সিজেন লেভেলকে কমিয়ে দেয়, মাছগুলোকে শ্বাস প্রশ্বাস নিতে বাধা সৃষ্টি করে। একমাত্র যেগুলো গভীর জলের মাছ, একদম প্রথম শ্রেণী, নিম্ন শ্রেণীর মাছ, যেমন তোমাদের মানে শোল, হ্যাঁ, বড় বড় মানে ক্যাটফিশ যেগুলো নিচে থাকে, গভীর জলে থাকে, তারা এসে একবার ফুট কেটে অক্সিজেন নিয়ে আবার নিচে চলে যায়। কিন্তু উপরের শ্রেণীতে যেগুলো মানে কাতলা, হ্যাঁ, বিভিন্ন কার্প মাছগুলো, সেগুলো কিন্তু অক্সিজেনের অভাব ওখানে ফিল করে, যার ফলে তারা হারিয়ে যায় একটা সময়। তো আশা করি বুঝতে পেরেছ। প্রশ্ন আসতে পারে, জলের পিএইচ এর ভারসাম্য বজায় রাখতে কি ব্যবহার করা হয়? মনে রাখবে কলিচুন। কলিচুন, ঠিক আছে। সমস্ত কার পিএইচ কত, ব্লাডের কত, রক্তের কত, পেশাবের কত, সব কিন্তু পিএইচ এর মাত্রা দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, কতক্ষণ হলো? 32, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোজেন যুক্ত যৌগ ঘটে, জল, বংশ পরম্পরা, নাকি মাটি গাছের সাথে পরিপালন? দেখো হাইড্রোপনিক্স দুটো শব্দকে ভাঙলে হয়। এই হাইড্রো মানে কি? হাইড্রো মানে হচ্ছে জল, তোমরা সকলে জানো। তারপরে সালোক সংশ্লেষ, ঠিক আছে। এই যে সালোক মানে আলোক সংশ্লেষ, আলোকের উপস্থিতিতে হয়, ঠিক আছে। ফটোসিনথেসিস, ফটো কথার অর্থ কি? তো খিচমেরি ফটো না, ফটো কথার অর্থ হচ্ছে আলো, ঠিক আছে। আর হাইড্রো কথার অর্থ হচ্ছে জল, ওকে। তো হাইড্রোফোনিক্স মানে এখানে জলের মধ্যে কিছু একটা হবে, এতটুকু বোঝা যাচ্ছে। তাহলে এখানে অপশান হাইড্রোজেন অনেকে করে দেবে না, জল দেখা যাক হয় কিনা, বংশ পরম্পরা দেখা যায় হয় কিনা, মাটি ছাড়া গাছের প্রতিপালন। দেখো সঠিক উত্তর হয়ে যাবে মাটি ছাড়া গাছের প্রতিপালন। কেমন? বাড়িতে তোমরা অনেকে দেখবে যে চুপড়ির মধ্যে ছোলা দিয়ে সেই তার নিচে জল দিয়ে একটা প্লেটের মধ্যে জল রেখে দিলে ওই ছোলা থেকে শিকড় বেরিয়ে জলের মধ্যে গিয়ে ছোলায় গাছ হয়, পুরো গাছ ভরে যায়, এরকম হয় না? তো এই জিনিসটা হচ্ছে হাইড্রোপনিক্স। হাইড্রোপনিক্স কি দেখো হচ্ছে, এখানে হাইড্রোপনিক্সের মাধ্যমে কি করা হয়, এই একটা গ্রো ট্রে থাকে যেখানে কোনো মাটি থাকে না, যেখানে শুধু জল থাকে, এখান থেকে শিকড় নিঃসরণ করে জল থাকে এবং এয়ার পাম্পের মাধ্যমে এয়ার স্টোন রাখা হয়, নিউট্রিয়েন্ট পাম্প করা হয়, পাম্প করে এর মধ্যে দেওয়া হয় এবং দিয়ে সেই জলের মাধ্যমে গাছগুলোকে তৈরি করা হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে এবং জলের মাধ্যমে এগুলো হয়।
তো ব্যাপারটা কনসেপ্টটা কোথা থেকে এসছে? দেখবে ওই জলের মধ্যে বড় বড় নদীতে ভেসে ভেসে ভাসমান শ্যাওলা থাকে, ওরা কি মাটি পায়? পায় না। শিকড় থেকে মাটির জল থেকে নিউট্রিয়েন্টস নিয়ে বেড়ে ওঠে সূর্যালোকে। তো সেইভাবে মানুষ ঘরোয়াভাবে এটা কিন্তু করছে, যার ফলে কম সময়ে বেশি পরিমাণ ফসল উৎপন্ন করা সম্ভব হচ্ছে। এটাই হচ্ছে হাইড্রোপনিক্স, আর জীবনে ভুলবে না। চলো পরবর্তীতে যাব। শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা? ইউনেস্কো, নিরাপত্তা পরিষদ, ইউনিসেফ, সাধারণ সভা। অনেকে আবেগ দিয়ে বলতে পারে নিরাপত্তা পরিষদ, মানে শিশু মানে সেফটি দিতে হবে। সঠিক উত্তর হবে ইউনিসেফ। ইউনিসেফের ফুল ফর্ম অনেক সময় ধরতে পারে, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ঠিক আছে, অফিসিয়ালি ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, যেটা 1946 অ্যাক্টিভ। ফাউন্ডারকে লডউইগ রিচম্যান। ঠিক আছে, এবং এটার হেডকোয়ার্টার কত? নিউ ইয়র্ক সিটি। আমরা সমস্ত দপ্তরের হেডকোয়ার্টার বা সদর দপ্তর প্রত্যেকটা চাকরি পরীক্ষায় আসে। এটা জিকেও আসতে পারে বা জীবনবিজ্ঞানেও আসতে পারে। এই সদর দপ্তর কোথায় অবস্থিত এটা নিয়ে আমাদের চ্যানেলের শর্ট স্পিডে আমরা ট্রিক্স দিয়েছি, প্রত্যেকে গিয়ে দেখে আসবে। গরুর দুধে কি থাকার কারণে হলুদ বর্ণের হয়? কোনো এক মহৎ ব্যক্তি বলেছিল সোনা থাকার কারণে। সঠিক উত্তর হয়ে যাবে ক্যারোটিন। ঠিক আছে, ক্যারোটিনটা কি? গরুর দুধে রঙের পরিমাণ নির্ভর করে গরুর খাওয়া দাওয়া বা গরুকে দেওয়া সবুজ খাদ্যের পরিমাণের উপর। কোনো গরু যদি বিচুলি খেয়ে মানুষ হয়, মানুষ হবে না, মানে যদি জীবন ধারণ করে, গরু কখনো মানুষ হয় না। তো সেই গরু ক্যারোটিনের পরিমাণ দুধে কম থাকে। যদি সবুজ ঘাস পাতা খায় তাহলে ক্যারোটিনের পরিমাণ বেশি থাকে। কেন? ক্যারোটিনের উপস্থিতির কারণে গরুর দুধ কিছুটা হলুদ পরিমাণের হয়। শুধু গরুর দুধে নয়, এটা চর্বি জাতীয় বিভিন্ন ক্রিম, মাখন, ঘি ইত্যাদি চর্বিযুক্ত দুধের জন্য দায়ী। দুধের রঙের অবদান রাখার পাশাপাশি ক্যারোটিন ভিটামিন এ এর অগ্রদূত বা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। উদ্ভিদে ভিটামিন এ থাকে না, কিন্তু ভিটামিন এ এর পূর্বসূরি ক্যারোটিনয়েড থাকে। তাহলে এই যে ক্যারোটিনয়েড, তারপর থেকে হচ্ছে ক্যারোটিন, এবং যেখানে থাকছে হচ্ছে কি ভিটামিন এতে রূপান্তরিত হচ্ছে। তাহলে উদ্ভিদে থাকে ক্যারোটিনয়েড, যার ফলে সেই উদ্ভিদ যদি খায় ক্যারোটিনে পরিণত হয়। ঠিক আছে, মাথায় রাখবে। সুতরাং সেই কারণে গরুর দুধ হলুদ হয়। পরবর্তীতে কোষ প্রাচীর পাওয়া যায়। সঠিক উত্তর হবে উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয় কোষেই। লাস্ট কোশ্চেন, অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা কে বলেছিল? দ্য ল অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স, কার মতবাদ? সঠিক উত্তর ল্যামার। ল্যামার কি বলেছিলেন? যে জিরাফ আগে এত লম্বা ছিল না, কিন্তু এই জিরাফের গলাটা এমন লম্বা ছিল তাদের মাটিতে খেতে অসুবিধা হতো। তারা কি করছে? গাছের উপরের গাছপালাগুলো খাওয়া শুরু করলো, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে তারা মুখ পাচ্ছে না। ধীরে ধীরে কি করেছে? কিপ স্ট্রেচিং, এরকম লম্বা করে খেতে যাচ্ছে। নেক রিচ লিভস, পাতাকে ছুঁচ্ছে। হায়ার আপ দ্য ট্রি, গাছের উপরের ট্রিগুলোকে কেটে কেটে খাওয়ার চেষ্টা করছে। যখন সেগুলো শেষ হয়ে যাচ্ছে আরও উপরের খাওয়ার চেষ্টা করছে, আর একটু লম্বা করছে। অ্যান্ড স্ট্রেচিং, আরও স্ট্রেচ করছে, যার ফলে গলাটা আরও একটু লম্বা হচ্ছে। এই প্রত্যেক দিনের বিবর্তনের ফলে এরকমভাবে অর্জিত বৈশিষ্ট্য, ঠিক আছে, করার ফলে কি হচ্ছে, তাদের কিন্তু ল্যামাকে এই তথ্যটা দিয়েছে। আমার হাত এরম আছে, আমি যদি প্রত্যেকদিন ডাম্বেল তুলি হাত এরম হয়ে যাবে, অর্জিত বৈশিষ্ট্য। তো এটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স। তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, জানি না ক্লাসটা কেমন লাগলো, বাট অনেক কষ্ট করে করালাম। যদি ভালো লেগে থাকে প্রত্যেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমার হয়ে। আমি জানি এর পরেও অনেক স্টুডেন্ট সাবস্ক্রাইব করবে না, তাই তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি অন্তত সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ওই যে কথা বলেছিলাম, মক টেস্ট সময় থাকতে সাধনা করো, আর বেশি সময় নেই পরীক্ষার। মক টেস্ট প্লাস সাজেশান যদি একত্রে নিতে চাও তাহলে 700, ঠিক আছে। চুল কাটালে 2 আনা, দাড়ি কাটালে 1 আনা চুল দাড়ি, একই সঙ্গে মালিশ বিনামূল্যে, এটা কথা আছে না? তো এই হচ্ছে ব্যাপার, একসঙ্গে নিলে
700 টাকায় পাবে 800 টাকারটা। আর যদি সাজেশন নিতে চাও 500, মক টেস্ট নিতে চাইলে 300। যদি নিতে চাও ইমিডিয়েটলি যে নাম্বার আছে 7003840858 এই নাম্বারে এক্ষুনি কল করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ক্লাসটা যতগুলো গ্রুপ আছে আমার হয়ে একটু শেয়ার করে দিও আর আমাকে কল করে নাও। উইশ ইউ অল দ্য বেস্ট। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থাকো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।